Welcome back to my channel Arif Global English. I hope you are very well by the grace of Allah Subhanahu wa Taala. May peace, mercy, and blessings of Allah Subhanahu wa Taala be on all of you. My dear brothers and sisters, I welcome all of you with Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা হয়তো থাম্বনেলে দেখেছো আজকের ভিডিওটি কি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর হিস্ট্রি সাজেশন ফর টেস্ট অ্যান্ড ফাইনাল 2026 অর্থাৎ ফার্স্ট সাবমিটিভ টেস্ট অ্যান্ড ফাইনাল এক্সামিনেশনের জন্য আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি 3টি চ্যাপ্টার। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এবং তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। তো সাজেশনটি শুরু করার আগে কিছু বিষয় বলতে চাই। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ইতিহাসে 2 মার্কস কোশ্চিন থাকে, 4 মার্কস থাকে আর হচ্ছে 8 মার্কস। তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে স্যার 2 মার্কের জন্য কতটুকু লিখতে হবে, 4 মার্কের জন্য কতটুকু লিখতে হবে, 8 মার্কের জন্য কতটুকু লিখতে হবে। দেখো নোট বইগুলোতে যত বড় উত্তর করে দেওয়া আছে বা যতটুকু দেওয়া আছে সেগুলি যদি তোমরা হুবহু মুখস্থ করে পরীক্ষায় লিখতে চাও তাহলে পরীক্ষায় কিন্তু সময় মেনটেন হবে না, ঠিক আছে। তো দেখো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দেব। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, ওকে। বেল আইকনটি প্রেস করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো ওকে, শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো প্রথম অধ্যায় থেকে আমি ইতিহাসের ধারণা অর্থাৎ এখান থেকে 4 মানের প্রশ্ন রেখেছি। দেখো এখানে কি লিখেছি যে আমি 7 অথবা 8টি বাক্যে উত্তর দাও। তাহলে তোমাদের 7 অথবা 8টি বাক্যে উত্তর দিতে বলে পরীক্ষকরা, আর তোমরা কি করো 20টা 30টা বাক্যে একটা করে কোশ্চেনের উত্তর লিখে আসো। তাহলে তোমরাই বলো তোমরা কি সময় পাবা? 3 ঘন্টা সময় পাবা তোমরা পরীক্ষা, তার মধ্যে তোমরা যদি 20টা 30টা সেন্টেন্সে উত্তর লিখে আসো তাহলে কিন্তু তোমরা সময় পাবে না পরীক্ষায়, ঠিক আছে। তো দেখো এখানে যেমন বলেছি 7-8টি বাক্যে উত্তর দাও, তোমাদের ঠিক ওই 7-8টি হয়তো জোর 10টি বাক্য হতে পারে। এই 10টি বাক্যের মধ্যেই তোমাদের ভূমিকা মূল্যায়ন, ওকে, পয়েন্টস দিতে হবে। এখন অনেকের প্রশ্ন যে স্যার ভূমিকা মূল্যায়ন না দিলে কি আমরা নম্বর পাবো না? দেখো ভাই, পরীক্ষক কিন্তু সেটা বলেনি। ভূমিকা মূল্যায়ন, ভূমিকায় কি আমাদের উত্তর থাকে বা মূল্যায়নে কি আমাদের, অনেকে বলে ভূমিকা দেখে টিচার বুঝে যায় ভেতরে কি আছে, অনেকে বলে মূল্যায়ন দেখে টিচার বুঝে যায় ভেতরে কি আছে। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা, ওকে। তো যাই হোক, আমি তোমাদেরকে বিভ্রান্তি তোমাদের একটা কথাই বলতে চাই, কোশ্চিনে যেটা চাইবে সেই অনুযায়ী তুমি যদি প্যারা প্যারা করে লিখে আসো। ধরো 4 মার্কের একটি কোশ্চিনে তুমি প্যারা করে লিখে আসো 3টা প্যারা, 2টো বা 3টা লাইন করে একটা প্যারাতে রেখে এরকম 3টা প্যারা লিখেছো। এবার ওই উত্তরগুলি যদি তোমাদের কোশ্চেন অনুযায়ী হয় তাহলে তুমি 4-এ 4 পাবা। এমনটা নয় যে ভূমিকা মূল্যায়ন দিয়ে লিখলেই 4-এ 4 পাওয়া যায়। এটা একটা ভুল ধারণা বন্ধুরা, হ্যাঁ। এটা তোমরা কখনোই মাথায় রাখবে না যে আমরা ওই ভূমিকা মূল্যায়ন লিখবই পরীক্ষায়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে লিখবা, কিন্তু এমন একটা প্রশ্ন দিয়েছে, যেমন ধরো আমি প্রথম প্রশ্নের কথা বলছি যে আধুনিক ভারতের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। দেখো এই কোশ্চেনটা তুমি যদি ভূমিকা মূল্যায়ন নাও দাও তুমি তবুও 4-এ 4 পাবে। এখন যদি এরকমটা বলতো যে যে স্যার বঙ্গদর্শন পত্রিকার বৈশিষ্ট্য আলোচনা করো, বঙ্গদর্শন মানে অনেক সময় পাট করে দেয় 2+2 ওরকম তোমাদের দিবে না 4 মার্কে, যাই হোক ওরকম দেয় না। তো তোমরা দেখো এই কোশ্চেনটাতে আমি কিভাবে উত্তর লিখবো যে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এখানে শুধু গুরুত্বটাই বলেছে, দেখো গুরুত্ব, তাহলে তোমাকে গুরুত্বের উপর ফোকাস করতে হবে। তুমি যদি বৈশিষ্ট্য লেখো, তুমি যদি আলাদা কিছু টপিক এখানে অ্যাড করে দাও তাহলে তুমি কিন্তু নাম্বার পাবে না। তুমি যদি শুধু গুরুত্বটাই লিখে আসো পরীক্ষায় তবুও তুমি এখানে 4 পেয়ে যাবে। তোমার যেটা চেয়েছে তোমাকে সেটা লিখতে হবে, এরই নাম হলো পরীক্ষা। না, আমরা অনেকে ভুল ভাবি যে বেশি লিখে দিয়ে আসে, দেখো বেশি কেউ লিখবো না। পরীক্ষকরা এটা চায় যে তুমি সব কোশ্চেন টাচ করে আসো, তুমি সব কোশ্চেনের আনসার করে আসো, তার উপর ভিত্তি করে তোমাকে গড় নম্বর দেওয়া হবে, ওকে। তো তাহলে প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি যে আধুনিক ভারতের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, একদম রেডি করে রাখবে। অথবা এটা টিকা আকারে দিতে পারে বঙ্গদর্শন পত্রিকা, উত্তর কিন্তু প্রায় সেম। এবার দেখো 2 নম্বর, আধুনিক কালে নারী ইতিহাস সম্পর্কে আলোচনা করো। নারী ইতিহাস, অথবা বললো টিকা লেখো নারী ইতিহাস। 3,
ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। তাহলে এই কোশ্চেনটাতে কি বলেছে? গুরুত্ব বলেছে ও সীমাবদ্ধতা বলেছে। তাহলে গুরুত্ব আলাদাভাবে পয়েন্ট করতে হবে, সীমাবদ্ধতা তোমাকে আলাদাভাবে পয়েন্ট করে টিচারকে দেখাতে হবে হ্যাঁ তুমি কি লিখেছো। ওকে, তো দেখো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তো তোমরা ধৈর্য ধরে দেখো। আমি এখানে 3টা চ্যাপ্টারের সাজেশন নিয়ে এসেছি বন্ধুরা, অনেকটা কষ্ট করে পিডিএফটা বানিয়েছি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, তো দেখো 4 আধুনিক ভারতের ইতিহাসে খেলার ইতিহাসের গুরুত্ব, এখানেও গুরুত্ব চেয়ে তাহলে গুরুত্বের উপর ফোকাস করতে হবে। ওকে, 5 বিপিন চন্দ্র পালের 70 বছরের গুরুত্ব আলোচনা করো, এখানেও গুরুত্বের কথা বলছে। 6 রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির গুরুত্ব আলোচনা করো। 7 পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। 8 আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। তাহলে আমরা কি বুঝলাম? এই 4 মার্কের প্রশ্নগুলো আমাদের রেডি রাখতে হবে মাত্র 7 থেকে 8টি বাক্যের মধ্যে, এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, কারণ আমরা মাত্র 3 ঘন্টা পরীক্ষা পাবো, তারই মধ্যে সমস্ত উত্তরের উত্তর করে আসতে হবে, সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে হবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, এবার আমি যেমন এখানে লিখেছি যে কমন আসবেই, হ্যাঁ বন্ধুরা কমন আসবেই। তোমরা যদি এই প্রশ্নগুলো রেডি রাখো, টেস্ট ফাইনাল এমনকি তোমাদের এই ফার্স্ট সাবমিটিভ পরীক্ষায় হুবহু তোমরা কমন পাবে। এবার তোমরা যদি কেউ মনে করছো যে এভাবে যে স্যার আমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো পরপর পেতাম, তো ওটা হচ্ছে একটা পেইড পিডিএফ, ওটা আমি রেডি করছি তোমাদের টেস্ট পরীক্ষার আগে। সেই পেইড পিডিএফটা আমি নিয়ে আসবো। এই প্রশ্নগুলোর উত্তর পরপর সাজানো, সেটা হ্যান্ড রিটেনের নোট হবে। এবার হ্যান্ড রিটেন নোট আমি দেখিয়ে দিব যে কিভাবে তোমাদের উত্তর লিখতে হয়, পরীক্ষার খাতাটাকে কিভাবে মার্জিন করতে হয়, কতটুকু চারের জন্য লিখতে হবে, সেটাতে সব দেখানো থাকবে। তো ওটা একটা পেইড পিডিএফ, তোমরা পারচেস করে নিতে পারো, টেস্ট পরীক্ষার আগে আমি নিয়ে আসবো। তাই চ্যানেলটার পাশে থেকো, তাহলে তোমরা সেই পেইড পিডিএফটা নিতে পারবে। ওকে, তো আমি একটু রেডি হচ্ছি সেই পিডিএফটার জন্য, বা রেডি করছি। হ্যাঁ, হ্যান্ড রিটেন নোট বুঝতেই পারছো, তোমাদের ওই পিডিএফটিতে 2 মার্ক 4 মার্ক এমনকি 8 মার্কের নোটগুলো সুন্দর ভাষায়, সহজ সরল ভাষায় কিন্তু তৈরি করছি বা তৈরি করা হচ্ছে। জাস্ট তোমরা একটু ওয়েট করো, টেস্ট পরীক্ষার আগে তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো এবার 2 মানের 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। এখান থেকে 2 মানের আমি কি কি রেখেছি, যেমন নিম্নবর্গীয় চর্চা বলতে কি বোঝো, অথবা বললো সাব ভলান্টারি স্টাডিজ কি। 2 নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো। 3 সরকারি নথিপত্র বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার পরীক্ষাতে আসে। ইতিহাসের উপাদান হিসেবে বেসরকারি নথিপত্রের গুরুত্ব কি। 5 ফটোগ্রাফির গুরুত্ব কি। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গুরুত্ব বৈশিষ্ট্য বেশিরভাগ পরীক্ষাতে আসে। এবার পোশাক পরিচ্ছদ ইতিহাসের গুরুত্ব কি। হ্যাঁ, ইন্টারনেটের 2টি সুবিধা ও অসুবিধা লেখো। অ্যানাল পত্রিকা গোষ্ঠী বলতে কি বোঝো। নারী ইতিহাস চর্চার 2টি গুরুত্ব লেখো। খেলার ইতিহাস চর্চার 2টি গুরুত্ব লেখো। সামরিক ইতিহাস চর্চার 2টি গুরুত্ব লেখো। ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লেখো। পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কি। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো। সরকারি নথিপত্রের 2টি সীমাবদ্ধতা লেখো। স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো। আঞ্চলিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো। সমপ্রকাশ পত্রিকার 2টি গুরুত্ব লেখো। তারপর হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 সালটি গুরুত্বপূর্ণ কেন, এই প্রশ্নটা এবার এসেছিল, তাহলে আমার পিডিএফ থেকে কমন পড়েছিল। তা আমি ইউটিউবে প্রথম আসলাম, এর আগে আমি অফলাইনেই ছিলাম বিগত 10 বছর ধরে। তো যাই হোক, তো বন্ধুরা তোমরা কি বুঝলে, যদি তোমাদের 4 মানের ভালো করে পড়া থাকে, তোমরা ওই 4 মানের থেকে কেটে নিয়ে 2 লিখতে পারবে। তো এখানে যে 2 মানের গুরুত্ব বলে, স্যার কয়টা করে গুরুত্ব দেব, জাস্ট 3টা লাইন, 3টি করে গুরুত্ব দিলে এনাফ, পয়েন্ট করে না দিলেও হবে। অনেক বইয়ে দেখো যে রাইমার্টিন বইয়ে পয়েন্ট করে দেওয়া থাকে, তো দেখো তোমাদের ওইভাবে না লিখলেও হবে, তোমরা জাস্ট পয়েন্ট এমনি যদি 3টে লাইনে সিম্পল লাইনে তোমরা লেখো, তবুও তোমরা 2 পেয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে 2 মার্কের জন্য 3টে বা 2টি লাইনের মধ্যে লিখলে উত্তরটা হবে। তাহলে 2টো গুরুত্ব বলেছে, তাহলে 3টা লিখবো। ওকে, এবার চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায়। তো দেখো বন্ধুরা, দ্বিতীয় অধ্যায়, তো দ্বিতীয় অধ্যায়ের নাম কি, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এখান থেকে 4 মানের যে প্রশ্নগুলি পড়তে হবে দেখে নাও। এখানেও আমি লিখে দিয়েছি 7 অথবা 8টি বাক্যে উত্তর দাও। নাম্বার 1, 19 শতকে, এক মিনিট, হ্যাঁ ঠিকই আছে। 19 শতকের নবজাগরণে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে,
ওকে, এখানে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, অথবা ঘুরিয়ে বলল সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ওকে, 2 নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। বাংলা নারী শিক্ষা প্রসারে ড্রিঙ্ক ওয়াটার বিটনের অবদান আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ, যাকে আমরা বেথুন সাহেব বলে জানি। এবার হচ্ছে 4 স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো। 5 19 শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বা প্রসারে রাধারামমোহন রায়ের অবদান আলোচনা করো। চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। এবার দেখো টিকা আকারে যে প্রশ্নগুলি আমাদের পড়তে হবে, এগুলি টিকা আকারেও দিতে পারে, এগুলোর গুরুত্ব বৈশিষ্ট্য আকারে দিতে পারে। তো তোমরা যদি টিকা আকারে পড়ে রাখো তাহলে তোমরা এখান থেকে সব লিখতে পারবে। তো ওকে, প্রথমে দেখো নীল দর্পণ নাটক, 2 গ্রামবার্তা প্রকাশিকা, 3 বামাবোধিনী পত্রিকা, 4 চার্লস উডের নির্দেশনামা, 5 হিন্দু পেট্রিয়ট পত্রিকা, 6 মেকলে মিনিট, 7 কলকাতা বিশ্ববিদ্যালয়। আমি বলে দিচ্ছি, তোমরা যদি প্রশ্নগুলো পড়ে রাখো এই টিকাগুলো এখান থেকে 4-এর কমন না আসলেও 2-এর আসবে, 2-এর না আসলে এখান থেকে তোমরা শর্ট কমন পাবেই পাবে। হ্যাঁ, ওকে, ইনশাআল্লাহ। এবার দেখো 9 নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা আলোচনা করো। 10 শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। তো এই হলো বন্ধুরা দ্বিতীয় চ্যাপ্টার থেকে 4 মানের প্রশ্ন, অবশ্যই গুরুত্ব দিয়ে তোমরা কিন্তু পড়বে। আর হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু আমি আবারও রিপিট করে দিচ্ছি, রিমাইন্ড করে দিচ্ছি, টেস্ট এবং ফাইনালের জন্য সম পরিমাণে গুরুত্বপূর্ণ। আমি একবারে সাজেশন করেছি, বারবার কিন্তু আমি সাজেশন করব না। এরপরে তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের 8টি অধ্যায়, এই 8টি অধ্যায় থেকে তোমাদের কিন্তু 4 মানের কিন্তু পড়ার প্রয়োজন নেই। এরপরে যে সাজেশন আমি ফাইনালের আগে নিয়ে আসবো তোমাদের, তখন কিন্তু সব অধ্যায় থেকে কিন্তু 4 মানের আমি সাজেশন দেব না। মোটামুটি 4 থেকে 5টি অধ্যায় থেকে 4 মানের সাজেশন দেব, তার মধ্যেই কমন পাবে। সব অধ্যায় থেকে তোমাদের 4 মার্কের পড়তে হবে না, সব অধ্যায় থেকে তোমাদের 8 মার্কের পড়তে হবে না। এই যে 4 মার্কের পড়তে হবে না, 8 মার্কের পড়তে হবে না, এই দুটো টপিকের উপর আমি যে সাজেশনটা নিয়ে আসবো সেটা হবে আমার হবে ফাইনাল সাজেশন। ওকে, কিন্তু এই প্রশ্নগুলোই থাকবে, যেহেতু সাবমিটিভ পরীক্ষা তোমাদের দিতে হবে, একটু রেডি হতে হবে, তাই আমি প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক দিলাম। আচ্ছা, এবার দেখো 8 মানের প্রশ্ন। এখানে 8 মানের তাহলে দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমাদের 8 মানের পড়তে হবে। যেমন এখান থেকে কিভাবে উত্তর করব, যে 16 থেকে 17টি বাক্যে উত্তর দাও। তাহলে তোমরা মাথায় রাখবে 8 মানের প্রশ্নের জন্য 16 থেকে 17টি বাক্যে তোমাদের উত্তর দিতে হবে। তাহলে বুঝলে বন্ধুরা, 4 মানের জন্য 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও, আর 8 মানের জন্য 16 থেকে 17, বরং তার থেকে বরং হয়তো 20টা হতে পারে, 22টা হতে পারে। ওকে, আচ্ছা দেখো কি কি পড়তে হবে। নাম্বার 1, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল, ভিভিআই। দেখো আমি অনেকগুলো স্টার চিহ্ন দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এভাবে কেটে দিতে পারে 5 + 3 = 8। তাহলে প্রথমেই তোমাদের যদি কেটে দেয় তাহলে তোমাদেরকেও ভালো করে আলাদা করে প্যারা করে লিখতে হবে। যেমন ধরো বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের বিবরণ, এখানে তোমরা 8 মার্কের প্রশ্নে ভূমিকা তারপরে পয়েন্ট দিবা, তারপরে মূল্যায়ন দিবা, এভাবে লিখতে পারো। আর বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল এটাকে আলাদা করে লিখতে হবে। এবার দেখো 2, 19 শতকে বাংলা সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজ কিরূপ ভূমিকা নিয়েছিল। 3, বাংলা নবজাগরণ বলতে কি বোঝো, এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। 4, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন কি, এই আন্দোলনের উদ্দেশ্য ও গুরুত্ব কি ছিল, কেন এই আন্দোলন ব্যর্থ হয়েছিল। হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, এই নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন থেকে কিন্তু এবার 4 মার্কের একটা প্রশ্ন পরীক্ষা এসেছিল 2026-এ। কি এসেছিল নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণ। তার মানে যে এখান থেকে প্রশ্ন আসবে না এমনটা নয়, এখান থেকে 2-এর দিতে পারে। তো বন্ধুরা দেখো, এই যে আমি 8 মানের প্রশ্নগুলো এখানে দিলাম, 4টা প্রশ্ন বা 4টি প্রশ্ন, এই প্রশ্নগুলো আবার কেটে 4 মানের আসতে পারে, এই প্রশ্নগুলি আবার কেটে দিয়ে 2 মানেরও দিতে পারে। তোমরা কিন্তু এটা মনে রাখবে, অনেক সময় 2 মার্কের প্রশ্নগুলো 4 মার্কের দিয়ে দেয়, অনেক সময় 4 মার্কের প্রশ্নগুলো 8 মার্কের দিয়ে দেয়, অনেক সময় 8 মার্কেরগুলো 4 মার্কের দিয়ে দেয়। তাহলে আমরা যদি 8 মার্কের এই প্রশ্নগুলোকে একটু বড় করে পড়ে রাখি বা ভালো করে পড়ে রাখি, তাহলে এই কোশ্চেনগুলো থেকেই কেটে আমাদের 4 মানের দিতে পারে বা দিবে। ঠিক আছে, এবার দেখো 2 মানের জন্য এখান থেকে আমরা কি কি পড়বো। 2 মানেরগুলো আমি আগে দিয়ে দিয়েছি। যেমন দেখো প্রথম অধ্যায়, সরি, আচ্ছা ঠিকই আছে। এবার দেখো এই চ্যাপ্টার থেকে 2 মানের প্রশ্ন, যেমন এই যে স্মরণীয় অর্থে কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন আসে,
স্মরণীয় অর্থে বা পরিচয় অর্থে। আমি এখানে পরপর সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। যেমন দেখো, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? তারপরে লালন ফকির স্মরণীয় কেন? নিরজিও স্মরণীয় কেন? হরিনাথ মজুমদার স্মরণীয় কেন? কমন কিন্তু পাবেই পাবে, ওকে। বিজয়কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন? হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? নব্যবঙ্গদের ভূমিকা আলোচনা করো। কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? মেকলে মিনিট কি? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 12 বামাবদনী পত্রিকার বা বামাবদনী সভার উদ্দেশ্য কি ছিল? 13 প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি? 14 উডের ডেস্পেস কি? ওকে, খুবই গুরুত্বপূর্ণ। কি বা এভাবে বলতে পারে যে উডের ডেস্পেসকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয় কেন? 15 রাজা রাধাকান্ত দেব স্মরণীয় কেন? 16 শ্রীরামপুত্রই কারা? 17 ডেভিড হেয়ার স্মরণীয় কেন? 18 লর্ড হার্ডিঞ্জের শিক্ষানীতির গুরুত্ব কি? 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কি? 20 জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে? 21 1836 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? 22 ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 23 এশিয়াটিক সোসাইটি কেন গড়ে ওঠে? 24 বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? 25 নববিধান কি? 26 কলকাতা মেডিকেল কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 27 কলকাতা বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে তোমাদের 2 মানের প্রশ্ন। তবে ফাইনাল পরীক্ষার আগে আমি কিন্তু আরও এখান থেকে প্রশ্ন কমিয়ে দেবো, কিন্তু যেহেতু এখন তোমাদের একটু বেশি পড়তে হবে তাই আমি একটু করে বেশি দিয়েছি। তো যাই হোক, স্মরণীয় অর্থে কিন্তু তোমরা অবশ্যই দেখে রেখো, স্মরণীয় অর্থে কিন্তু 2 মার্কের একটা আসবেই। পাশাপাশি মেকলে মিনিট, তারপর যে উডের ডেস্পেস। আচ্ছা, এবার চলে আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে প্রথমেই দেখো 8 মানের দেওয়া হয়েছে। দেখো, তৃতীয় অধ্যায়টা একটু ভালো করে বুঝতে হবে বন্ধুরা, যে তৃতীয় অধ্যায় তোমাদের প্রতিরোধ ও বিদ্রোহ। তো এখান থেকে 8 মানের কেন আগে দিয়েছি, কারণ আমরা জানি যদি আমরা 8 মানের গুলো পড়ে নেই, ওই 8 মানের গুলোই আবার 4 মানের হয়ে আসবে। দেখো, আমি কিন্তু এই প্রশ্নের পাশে লিখেছি, তা আপনি আলোচনা করি। প্রথমে দেখো, বাংলার ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটা 8-এরও আসতে পারে, এটা 4-এরও আসতে পারে, আবার এখান থেকে কেটে 2 মানের দিতেই পারে। এভাবে বললো বাংলার ওহাবি আন্দোলনের 2টি বৈশিষ্ট্য লেখো, বা বললো বাংলার ওহাবি আন্দোলনের 2টি গুরুত্ব লেখো। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এবার নীল বিদ্রোহের কারণ ও ফলাফল এটা আবার ভেঙে 4-এর কিভাবে দিতে পারে? শুধু বলবে নীল বিদ্রোহের কারণগুলি লেখো, বা বলবে নীল বিদ্রোহের ফলাফলগুলি আলোচনা করো। এবার এখান থেকে আবার 2 মানের কিভাবে আসতে পারে? তোমাদের বলবে নীল বিদ্রোহের 2টি কারণ লেখো, বা বলবে নীল বিদ্রোহের 2টি গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। ওকে। আচ্ছা, 3 দেখো, কোল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। সেম ভাবে এই কোশ্চিনটা 8-এর দিতে পারে, এটাই 4-এর দিতে পারে, এখান থেকে কেটে আবার 2-এর দিতে পারে। ওকে। 4 নম্বর দেখো, চুয়াড় বিদ্রোহের কারণ ও গুরুত্ব বা ফলাফল ও বৈশিষ্ট্য আলোচনা করো। যেমন 8, 4, 2, তাহলে 8-এর দিতে পারে, 4-এর দিতে পারে, কিন্তু ভেঙে ভেঙে দিবে বন্ধুরা। হ্যাঁ, তোমাদের কারণ আলাদা করে 4-এর দিতে পারে, গুরুত্ব বা ফলাফল আলাদা করে 4-এর দিতে পারে, বৈশিষ্ট্য আলাদা করে 4-এর দিতে পারে। যদি 2-এর দেয় তাহলে এগুলা থেকে দুটো দুটো করে উল্লেখ করে দেবে, বলবে 2টি কারণ লেখো, বা বলবে 2টি গুরুত্ব লেখো, বা বলবে 2টি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, নেক্সট দেখো 5 নম্বর, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। আমি পাশে লিখেছি 8, 4, 2, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপর দেখো, ফরাজি আন্দোলনের কারণ, গুরুত্ব, বৈশিষ্ট্য আলোচনা করো, 8, 4, 2। এবার দেখো 7 বারাসাত বিদ্রোহের এটা প্রকৃতি হবে, প্রকৃতি, কারণ, গুরুত্ব, বৈশিষ্ট্য আলোচনা করো, 8, 4, 2। আচ্ছা, 8 মুন্ডা বিদ্রোহের কারণ, গুরুত্ব, বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে কি বুঝলাম? আমরা যদি 8 মার্কের প্রশ্নগুলো এইভাবে যদি রেডি করে নেই, ওইখান থেকেই আমরা কিন্তু 4-এ লিখতে পারবো। শুধু কি তাহলে আমাদের 8 মার্কের পড়াই ভালো। অনেকে আগে যদি তুমি আবার মুন্ডা বিদ্রোহের কারণটা 4-এর পড়ো, আবার তোমাকে মুন্ডা বিদ্রোহের 8-এর পড়তে, আবার তো কারণ পড়তে হচ্ছে। তাই আমি মনে করি তুমি একে 8-এর গুলো রেডি করে নাও, তাহলে তোমার পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার দেখো 8 মানের 4 মানের প্রশ্ন, 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। দেখো 1 নম্বর দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। একটা কথা বললে, ভিডিওটা হয়তো লেংদি হলো, 20 মিনিটের মতো। তো তোমরা কিন্তু 20 মিনিট ভিডিও দেখে কিন্তু কেউই মানে স্কিপ করে দেখবে না, একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। ওকে। আর যেহেতু 3টা চ্যাপ্টার আমি একসাথে সাজেশন দিচ্ছি, তাই একটু লেংদি হতেই পারে। তাহলে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 2 ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থানের ধারণাটি ব্যাখ্যা করো। দেখো বন্ধুরা, এখানে এই বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থানের ধারণাটি 4-এর এসেছিল এর আগের বছরগুলিতে। তবে এটা যদি 4-এর না দেয়, তাহলে তোমাদের কিন্তু এই
বিদ্রোহ কাকে বলে, বিপ্লব কাকে বলে, অভ্যুত্থান কাকে বলে, আলাদা আলাদা করে 2 মার্কের হিসেবে দিতে পারে। ওকে, এবার দেখো মুন্ডা বিদ্রোহের গুরুত্ব কি। তাহলে কি বললাম উপরে 8 মানে আমি যে এইভাবে গুরুত্ব আলাদা করে 4 দেবে, বা বলবো মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। ওকে, তারপর দেখো 5 নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 বারাসাত বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। ওকে, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বলতে তিতুমিরের আন্দোলন। এবার দেখো 2 মানের প্রশ্ন এখান থেকে কি কি পড়তে হবে। 1 নম্বর ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন? 2 তিতুমির স্মরণীয় কেন? ভিভিআই। দুদু মিয়া স্মরণীয় কেন? 4 হাজী শরীয়তুল্লাহ স্মরণীয় কেন? 5 ফরাজি আন্দোলন। এখানে দেখো আমি অনেকগুলো অবলিক করে কেন লিখেছি তোমাদের এখানে বোঝাতে চেষ্টা করেছি যে 2 মানের ওই বিদ্রোহগুলো থেকে কিভাবে আসতে পারে। দেখো ফরাজি আন্দোলন অবলিক ফরাজি আন্দোলন অবলিক সাঁওতাল বিদ্রোহের অবলিক মুন্ডা বিদ্রোহের অবলিক কোল বিদ্রোহের অবলিক ভিল বিদ্রোহের অবলিক নীল বিদ্রোহের অবলিক বারাসাত বিদ্রোহের অবলিক ওয়াহাবি আন্দোলনের অবলিক সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের। তারপরে কি লিখেছি এই বিদ্রোহগুলি থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে। দেখো এভাবে বলতে পারে ব্যর্থতার 2টি কারণ আলোচনা করো। তার মানে হয়তো তোমাকে বলতে পারে ফরাজি আন্দোলনের 2টি ব্যর্থতার কারণ লেখো। তার হয়তো বললো সাঁওতাল বিদ্রোহের 2টি ব্যর্থতার কারণ আলোচনা করো, হয়তো বললো মুন্ডা বিদ্রোহের 2টি ব্যর্থতার কারণ আলোচনা করো, হয়তো বললো ভিল বিদ্রোহের 2টি ব্যর্থতার কারণ আলোচনা করো, হয়তো বললো নীল বিদ্রোহের 2টি কারণ আলোচনা করো। তাহলে বন্ধুরা বুঝলে কিভাবে আসতে পারে। এবার দেখো তারপরে লিখেছি 2টি গুরুত্ব ফলাফল আলোচনা করো, মানে এই বিদ্রোহগুলির আন্দোলনগুলির গুরুত্ব ফলাফল এইভাবে দিতে, মানে 2 নম্বরের জন্য এইভাবে দিতে পারে। 2টি বৈশিষ্ট্য লেখো, তাহলে এই বিদ্রোহগুলির 2টি বৈশিষ্ট্য চাইতে পারে। আচ্ছা 2 নম্বরের জন্য এবার দেখো 2টি কারণ আলোচনা করো, তাহলে এই বিদ্রোহগুলির 2টি করে কারণ আলোচনা পরীক্ষায় দিতে পারে মানে কি দিবে, তোমরা কমন পাবে এই পিডিএফ থেকে ইনশাল্লাহ। এই পিডিএফ থেকেই তোমরা কমন পাবে, আমি এমনভাবে সাজিয়েছি তোমরা এইভাবে এগিয়ে যাও ইনশাল্লাহ, দোয়া রইলো তোমরা পারবেই। আচ্ছা এবার দেখো 2টি কারণ আলোচনা করো। এবার দেখো প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য, হয়তো তুমি গুরুত্ব পড়ে গেলে, তার মানে 8 মার্কের যাদের ভালো করে পড়া থাকবে তারা কিন্তু 2-এরও পারবে 4-এরও পারবে। নেক্সট দেখো বারাসাত বিদ্রোহ কি, দিকু কারা, খুদকাটি প্রথা কি, পাইক কাদের বলে, হেদায়েতি নামে কারা পরিচিত ছিল, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারির ভূমিকা আলোচনা করো, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র কিভাবে ভূমিকা পালন করেন, বা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় স্মরণীয় কেন, এভাবে দিতে পারে। ঠিক আছে, নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত, তারপরে বিপ্লব বলতে কি বোঝো, কেনারাম ও বেচারাম কি, নীল কমিশনের সুপারিশগুলি কী ছিল, বিরসা মুন্ডা কে ছিলেন, ডোমিনিকো বলতে কি বোঝো। তো এই হলো বন্ধুরা তোমাদের আজকের সাজেশন। আশা রাখি তোমাদের সাজেশনটা হয়তো ভালো লেগে, যদি তোমাদের সাজেশনটা ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আরেকটা কথা বলে রাখি, এপ্রিল মাস থেকে তোমাদের ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি প্রতিটা টপিকের উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসবে এমসিকিউ এর জন্য, তাই চ্যানেলটার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইলাম এই সাজেশনটিতে। তো যারা এই সাজেশনের পিডিএফটি নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, আমি সাজেশনটা দিয়ে দেবো। ওকে, তাহলে আশা রাখি সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।